হাই এভরিওয়ান, তোমরা দেখছো ইনফাইনাইট বাই লেটস ইমপ্রুভ, যেখানে তোমাদের লার্নিং হয় ইনফাইনাইট। আমি আয়েশি, তোমাদের সাথে আমি থাকবো অনেকগুলো সেশন নিয়ে নার্সিং রিলেটেড, যেখানে তোমরা ইনফরমেটিভ সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, এভরিথিং এএনএম জিএনএম বিএসসি। অলসো তোমাদের যে কোর্স রিলেটেড যত প্র্যাকটিক্যাল যত জিনিস আছে বা ভাইভা কেতে কি জিজ্ঞাসা করা হয়, ইনস্ট্রুমেন্ট, ড্রাগস, ওগুলো নিয়েও আমি পরপর সেশনসে থাকবো। আজকে তোমাদের যেটা সব থেকে জিজ্ঞাসা প্রশ্ন, যারা অলরেডি এএনএম জিএনএম এর এক্সাম দিতে চাইছো এই বছর, যারা অলরেডি এএনএম জিএনএম কোর্সে আছো এবং যারা কমপ্লিট করে ফেলেছো রিসেন্টলি বা ধরো 1 বছর হতে চলেছে, তাদের সকলেরই জিজ্ঞাসা যে এখন কি করব বা পরবর্তীতে কি হতে পারে বা কি কি অপরচুনিটিস আছে বা কি কি জবস আছে, তাই তো সেগুলো নিয়ে আজকে একটা ছোট ভিডিও, যেটার মধ্যে আমি সমস্ত সোর্স থেকে তোমাদের জন্য কতগুলো খবর নিয়ে এসেছি, সেই ইনফরমেশন গুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। এবং নেক্সট ডে আরো যত ইনফরমেশন বেরোতে থাকবে, যত নিউজ আসতে থাকবে, ওরা যত ক্যাটালগ বের করতে থাকবে, সমস্তই কিন্তু তোমাদের সাথে আমরা শেয়ার করতে থাকবো। ছোট বড় সমস্ত ইনফরমেশন কিন্তু আমরা তোমার সাথে শেয়ার করতে থাকবো। সেই কারণে আমাদের সাথে থাকো, আমাদেরকে দেখতে থাকো, তাহলে তোমরা কিন্তু ব্যাক টু ব্যাক সব ইনফরমেশন পেয়ে যাবে, ঠিক আছে? এবং কোনো যদি জিজ্ঞাসা থাকে, তোমাদের কোর্স রিলেটেড যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোর্সে পড়াশোনার ব্যাপার নিয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে পরে কিন্তু তোমরা ভিডিওর নিচে কমেন্ট করতে পারো। সেই কমেন্ট অনুযায়ী আমরা পরের সেশনস নিয়ে আসবো, ঠিক আছে? তো আজকে কথা বলে নিই কি কি অপরচুনিটিস আমার কাছে আছে আফটার এএনএম জিএনএম, ঠিক আছে? তো এবার এএনএম জিএনএম বলতে, এএনএম পড়ার পরে কিন্তু যেটা হয় সেটা হচ্ছে কি গভর্নমেন্টই রিক্রুটমেন্ট ছাড়ে এবং এএনএমদেরকে নিয়ে নেয়। এবং এখনো অব্দি যা হিস্ট্রি আছে, এএনএম পাস আউট যতজন আছে তারা কিন্তু মোটামুটি গভর্নমেন্টের আন্ডারে কিন্তু জবস পেয়ে গেছে। কিন্তু জিএনএম এর কিন্তু অনলি গভর্নমেন্ট রিক্রুটমেন্ট ছাড়াও প্রচুর স্কোপস আছে, ঠিক আছে? তার মধ্যে সব থেকে পপুলার বা যেগুলোতে সব থেকে বেশি রিক্রুটমেন্ট হয় সেগুলো নিয়ে চলো আজকে কথা বলি। কোনোটাতে এরকম রয়েছে যে ফার্স্টে তোমার এক্সাম দিতে হয়, তো তোমাদের কোয়ারি থাকে যে কোনটাতে ইন্টারভিউ বেসড হয়, কোনটাতে কম্পিউটার বেসড রিটেন হয়। তো চলো সেগুলো নিয়ে কথা বলি, স্টার্ট করি চলো। ফার্স্টেই আছে যেটা ভীষণ পপুলার, সেটা হচ্ছে গিয়ে কমিউনিটি হেলথ নার্স অফিসার, কমিউনিটি হেলথ অফিসার, তাই তো? এবার এতদিন অবধি, এতদিন বলতে তাও এটা 3 বছর আগে বা 4 বছর আগের খবর, সেটা হচ্ছে গিয়ে সেই সময় হতো যারা গ্রেড 2 স্টাফ থাকতো তারা এই যে পোস্ট আছে এটার জন্য অ্যাপ্লাই করতে পারতো। বাট এখন এটা কমপ্লিটলি আলাদা হয়ে গেছে, প্রচুর সুযোগ এনেছে, প্রচুর রিক্রুটমেন্ট হয়েওছে এতদিন ধরে সিএচওতে। এবার এটা হচ্ছে একটা এনএইচএম এর আন্ডারে এটা পড়ে। তো এটার জন্য মেইনলি যেটা হয় সেটা হয় এক্সাম দিতে হয়। এবার তোমরা জিজ্ঞাসা করবে যে এলিজিবিলিটিটা এটা, তাই তো? এলিজিবিলিটিটা এটা হলো, তুমি জিএনএম পাস আউটের পরে তোমার কোনো এক্সপিরিয়েন্স এখানটাতে জিজ্ঞাসা করা হয় না, তোমার এক্সপিরিয়েন্স আছে কি নেই। এটার একটা ডেট থাকে যেই সময় ফর্ম ফিল আপ স্টার্ট হয়, ঠিক আছে? ফর্ম ফিল আপ স্টার্ট হওয়ার পরে তুমি ফর্ম ফিল আপ করবে এবং এটার একটা টেন্টেটিভ ডেট ফার্স্টে দেবে এবং তারপরে কি করবে, তারপরে আস্তে আস্তে তোমরা মেন ডেটটা পেয়ে যাবে, ঠিক আছে? এবার আমি অনেকগুলো ইনফরমেশন এটার আন্ডারে আমি কালেক্ট করেছি এবং তোমাদের জন্য এগুলো আমি রাইট ডাউন করে এনেছি। সেটা হচ্ছে গিয়ে কমিউনিটির ক্ষেত্রে এবার যে পরীক্ষাটা যে দেবে কমিউনিটি হেলথ অফিসারের জন্য, সেটার জন্য তোমাকে কিভাবে পড়াশোনা করতে হবে তোমার এখন সেটা মনে হবে। সেটার জন্য কিন্তু মেইনলি কমিউনিটির যে কিছু কিছু পার্ট আছে সেগুলোই কিন্তু ভীষণ জোর দিতে হবে। ধরো যেমন এপিডেমিওলজি, ভ্যাকসিনেশন, ইয়েস, এই চ্যাপ্টারগুলোতে কিন্তু ভীষণ জোর দিতে হবে। এগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। এবং কি এটা থেকে যখন তুমি মানে এক্সাম দেবে, তোমার যদি অফার লেটার আসে, তোমার যখন রিক্রুটমেন্ট হবে, এটা কিন্তু কোথাও বলা নেই যে তোমার হোম টাউনে দেবে বা তোমার অ্যাড্রেসের কাছাকাছি কোথাও দেবে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, যেহেতু আমি পোস্টটা নিয়ে কথা বলছি, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় কিন্তু তোমাকে পোস্টিংটা দিতে পারে, ঠিক আছে? এবং ইউজুয়ালি বিপিএইচসি, ইউপিএইচসি আগে আগে ইউজুয়ালি কিন্তু পঞ্চায়েত এরিয়াতেই দিত, এখন কিন্তু মিউনিসিপ্যালিটি আন্ডারেও যেগুলো আরবান প্রাইমারি হেলথ সেন্টার আছে সেখানেও কিন্তু এখন পোস্টিং হচ্ছে, ঠিক আছে? এবার কি
এখন তোমরা জানলে যে ফ্রেশার্সরা দিতে পারে, তো ফ্রেশার্সদের জন্য ফ্রি ক্রাইটেরিয়া হলো এটাই, সেটা হচ্ছে আইএনসি অ্যাপ্রুভড কলেজ থেকে তোমার পড়তে হবে, যেটা এখানে ডকুমেন্টেশন ভেরিফিকেশনটা স্ট্রিক্টলি হয়, সেখান থেকে পড়া হতে হবে এবং সেখান থেকে সমস্ত ডকুমেন্টস তোমার থাকতে হবে এবং কি এবং তোমাকে একজন তোমার রেজিস্ট্রেশন থাকতে হবে। আমি কিন্তু স্টুডেন্ট রেজিস্ট্রেশনের কথা বলছি না, আমি কিন্তু যে অ্যাজ এ নার্স, যে নার্সের যে রেজিস্ট্রেশনটা আসে সেটার কথা বলছি, সেটা কিন্তু তোমার কাছে থাকতে হবে, নয়তো তুমি কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে পড়বে না, ঠিক আছে। এরপরে কি হচ্ছে, এরপরে হচ্ছে সিলেকশন প্রসিডিওর, যেটা সেটা হচ্ছে একটা রিটেন এক্সাম হয় যেখানটায় 85% থাকে এবং দেন একটা ভাইভা এক্সাম হয় যেটা বাদ বাকি 15% মানে 15% সেখান থেকে দেখা হয় বা নেওয়া হয়, তাই তো। এবার কি হচ্ছে, এখানেই তোমাদের এবার যেটা কোয়ারি থাকবে যে আমি যেই জায়গাটায় ঢুকছি কাজের জন্য সেখানে আমার স্যালারি কত। সেইখানে কিন্তু তোমাকে মিনিমাম স্যালারি 20,000 পার মান্থ দেওয়া হয় এবং এখানে একটা জিনিস থাকে, একটা পারফরমেন্স বেসড পেমেন্ট থাকে, সেটা কিন্তু মিনিমাম 5,000 কিন্তু থাকে, তার থেকে বেশি হবে না, বাট কম হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু 5,000 ওটার সাথে অ্যাড অন হয়ে থাকে 20,000 এর ওপরে আর কি। এটা গেল সিএইচও। এবার সিএইচওর জন্য কিন্তু কমিউনিটি এরিয়াটা ভালো মতো করে পড়তে হবে এবং আমাদের কি খবর রাখতে হবে যে কখন আমার এগুলো ছাড়া হচ্ছে, কখন রেজিস্ট্রেশন বলছি, কখন হচ্ছে গিয়ে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, এগুলো কিন্তু আমাদেরকে খবর রাখতে হবে। এরপরে কি আছে, এরপরে যেটা আছে পোস্ট বেসিক নার্সিং। আচ্ছা, পোস্ট বেসিক নার্সিং কিন্তু একটা এখন এই ইতিমধ্যে খুব জনপ্রিয় হয়ে উঠেছে, এটা আফটার জিএনএম। আফটার জিএনএম তুমি যদি পোস্ট বেসিক নার্সিং করো, তুমি কিন্তু একজন গ্র্যাজুয়েটেড নার্স হিসাবে তোমাকে গণ্য করা হবে এবং পোস্ট বেসিক নার্সিং যদি করো তা এখানে কিন্তু তুমি তারপরে অনেক সুযোগই পাবে, ঠিক আছে। এবার অনেক সুযোগ পাবে বলতে কিরকম, তোমার যখন গভর্নমেন্ট রিক্রুটমেন্ট যখন ছাড়া হচ্ছে তখন কিন্তু পোস্ট বেসিক নার্সদের জন্য একটা আলাদা রিক্রুটমেন্ট লিস্টও কিন্তু ছাড়া হয় এবং সেখানে যেহেতু অ্যাপ্লিকেন্টের সংখ্যা অনেকটাই কম, সেই কারণে কিন্তু মানে তোমার চান্সেসটা বেশি আছে গভর্নমেন্ট জব পাওয়ার, ঠিক আছে। এবং অনেক বছর দেখা যাচ্ছে, যদিও বা এটা আগের এই ইনফরমেশনটা স্পেসিফিক্যালি আমি এখন যে কথাটা বলবো সেটা মানে আগের খবর, এখন অনেকটাই চেঞ্জ হয়েছে, যেহেতু অনেকেই পোস্ট বেসিক পড়ার জন্য চেষ্টা করছে, অনেকে প্রাইভেটে পড়ছে, অনেকে গভর্নমেন্টের এক্সাম দিয়ে গভর্নমেন্টে সুযোগ পাচ্ছে তারপরে পড়ছে। তো এবার ব্যাপারটা হলো এখানে কিন্তু চাকরি পাওয়ার চান্সেসটা বেশি হয়ে যায় তখন, যেহেতু আলাদাভাবে একটা রিক্রুটমেন্ট থাকে, ঠিক আছে। এর জন্য কি তোমাকে 2 বছর পড়াশোনা করতে হবে আলাদা করে অ্যাজ এ পোস্ট বেসিক নার্স হিসেবে রেজিস্টার্ড হওয়ার জন্য। তার আগে কি করতে হবে, তার আগে একটা এন্ট্রান্স হয়, সেটা জয়েন্ট এন্ট্রান্স হয়, জয়েন্ট এন্ট্রান্স পোস্ট বেসিক নার্সিং একটা এটা এক্সাম হয়, ঠিক আছে। এবার সেই এক্সামের সিলেবাস কি, সিলেবাস হলো তোমরা এই জেএনএম এ 3 বছর যা করে এসছো সমস্তটাই কিন্তু ওটার মধ্যে থাকবে, ঠিক আছে। এবং ভীষণ ভালোভাবে পড়াশোনা করতে হবে, প্রিপারেশন নিতে হবে, কারণ এটা কিন্তু যথেষ্টই কঠিন হয়। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে রাখো আর তোমরা যদি 3 বছর খুব জোর দিয়ে পড়াশোনা করে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে কোশ্চেনের যে টাইপটা, ঠিক আছে, সেটা কিন্তু বুঝতে পারবে। এবং পোস্ট বেসিক যদি তোমার করা থাকে সেক্ষেত্রে কিন্তু সেন্ট্রালের জবের ক্ষেত্রেও কিন্তু কিছুটা সুবিধা হয়, ঠিক আছে, কারণ সেখানেও আলাদাভাবে একটা ক্রাইটেরিয়া থাকে, সেখানে গণ্য করা হয়। তো এই জিনিসটা পোস্ট বেসিক নার্সিং জিনিসটা কিন্তু এখন খুব গুরুত্ব পাচ্ছে, সবাই খুব চেষ্টা করছে পোস্ট বেসিকের জন্য। এবার নেক্সট যাচ্ছে গভর্নমেন্ট রিক্রুটমেন্ট। এটা নিয়ে তো তোমরা সবাই স্বল্প বিস্তর জানো এবং এটার জন্যই সবাই পড়তে আসছো। লাস্ট কিন্তু 2022-তে রিক্রুট হয়েছিল, তারপরে কিন্তু এখনো 2 বছর কোনো রিক্রুটমেন্ট হয়নি। যখন রিক্রুটমেন্ট প্রসেস হবে পোর্টাল অনুযায়ী তখন এটা ইভেন্চুয়ালি নেওয়া হবে। এখানে সবাই জানে ইন্টারভিউ প্রসেস থাকে, ভাইভা প্রসেস থাকে, এটা নিয়ে বেশি বলার কিছু নেই। এরপর যেটা বলার আছে সেটা হচ্ছে কি আফটার জিএনএম যেটা সবাই অনেকেই পড়তে চায়, সেটা হচ্ছে গিয়ে সেন্ট্রালের জবের মধ্যে সব থেকে পপুলার কি আরআরবি আর নর্সের, তাই তো। এবার
তোমরা সবাই জানো যে জিএনএমরা কিন্তু ডিরেক্টলি সেন্ট্রালের জবের জন্য যে এক্সাম হয় সেগুলো দিতে পারে না, এক্সপিরিয়েন্স লাগে। কিন্তু লাস্ট ইয়ার যেটা আরআরবির ক্রাইটেরিয়া বেরিয়েছিল বা আরআরবির যে নোটিশটা বেরিয়েছিল সেটার মধ্যে কিন্তু জিএনএম হোক আর বিএসসি হোক কারোরই কিন্তু কোনো এক্সপিরিয়েন্স চাইনি লাস্ট ইয়ার, মানে 2024-এ, ঠিক আছে? এবার চাইনি, এটা কিন্তু খুবই একটা ভালো খবর। কিন্তু নেক্সটে যখন আবার রিক্রুটমেন্ট বের হবে তখন যে তারা ওখানে এক্সপিরিয়েন্স যাবে না সেটার কিন্তু কোনো মানে এখনো কোনো ঠিক নেই, কারণ গাইডলাইন্স কিন্তু আরআরবির ক্ষেত্রে একটু একটু হলেও চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? আর আরআরবি তো এতদিন অবধি তোমরা জানো যে 4 ইয়ার্স গ্যাপে বেরিয়েছে, বাট এটা একবার কথা উঠেছিল, মানে জানাজানি হয়েছিল যে ইয়ার টু ইয়ারেও ছাড়ার কথা ছিল, বাট সেটা এখনো আদৌ সেটা অ্যাপ্লাই হয়েছে কি হয়নি সেটার কোনো খবর কিন্তু পাওয়া যায়নি, বাট এই খবরটা একবার পাওয়া গেছিল। ওকে, দেন যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে আরআরবির জন্য তোমরা জানো যে একটা কিন্তু এন্ট্রান্স এক্সাম হয়, ঠিক আছে? এবার এন্ট্রান্স এক্সাম যেটা সেখানে কিন্তু রিটেন হয়, এখানে কিন্তু কম্পিউটার বেসড রিটেন হয় অ্যান্ড 100 মার্কস থাকে। এবার 100 মার্কসের মধ্যে পুরোটাই কিন্তু নার্সিং রিলেটেড থাকে না, এর মধ্যে 70% থাকে নার্সিং রিলেটেড, 30% থাকে তোমার জেনারেল নলেজ বেসড, জিকে, জিআই, জিএস যত রকমের হতে পারে। তো সেগুলো ধরে নাও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকে, জিওগ্রাফি থেকে থাকে, এই সব জায়গা থেকে কিন্তু কোশ্চেন্স থাকে, এবং এই 30%টা কিন্তু ভীষণভাবে নাম্বারে হেরফের ঘটিয়ে দেয়, ঠিক আছে? কারণ নার্সিং রিলেটেড কিন্তু যারা খুব ভালোভাবে পড়াশোনা করে গেছে, প্রিপারেশন নিয়ে গেছে, তারা কিন্তু অনেকেই অনেক ভালো স্কোরিং করতে পারে, বাট জিকে জিআই জিএস এ কিন্তু নাম্বারের হেরফেরটা তখনই ঘটিয়ে দেয়। হ্যাঁ, এটা একটা জিনিস গেল। এবার এটার বেসিক স্যালারি কত? এটার বেসিক স্যালারি যেটা সেটা হচ্ছে 64,000 থেকে 70,000 দিয়ে স্টার্ট হয় বেসিক পে। তারপরে তো ইভেনচুয়ালি সেটা নিশ্চয়ই বাড়বে কমবে, সেই জিনিসটা আছে, কিন্তু বেসিক পেমেন্ট কিন্তু এটাই কিন্তু বেসিক স্যালারি। এরপরে কি? এরপরে এলিজিবিলিটি নিয়ে তো আমি তোমাদেরকে বলেই দিলাম, জিএনএম করো, বিএসসি করো, তোমাদেরকে যে কোনো একটা জায়গা থেকে, মতলব ধরো ওয়েস্ট বেঙ্গল হোক, এবার চেন্নাই হোক, যে কোনো একটা জায়গার থেকে তোমাকে রেজিস্টার্ড হতে হবে সেই জায়গার, এবং আইএনসি অ্যাপ্রুভড কলেজ থেকে পড়তে হবে। কারণ কি, এখানে কিন্তু ভীষণ স্ট্রিক্টলি গাইডলাইন্স ফলো হয়, ভীষণ স্ট্রিক্টলি ভেরিফিকেশন প্রসেসের থ্রুতে তোমরা যাবে, ঠিক আছে? সেই কারণে কিন্তু তোমার রেজিস্ট্রেশন এবং আইএনসি অ্যাপ্রুভড এগুলো কিন্তু ভীষণ ম্যান্ডেটরি, এবং তুমি ধরো ওয়েস্ট বেঙ্গলের হলে তোমাকে ডাব্লিউবিএসসি অ্যাপ্রুভড হতে হবে, এগুলো কিন্তু ভীষণ ম্যান্ডেটরি। এবং এখানে যেটা বলার সেটা হচ্ছে কি, তুমি কিন্তু যখন আরআরবির জন্য অ্যাপ্লাই করতে যাবে তখন কিন্তু তুমি মাল্টিপল জায়গার অ্যাপ্লাই করতে পারবে না। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের কলকাতার অ্যাপ্লাই করছো তখন কিন্তু স্পেসিফিক্যালি ওই জায়গাটার হয়েই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তুমি কিন্তু মাল্টিপল জায়গার জন্য অ্যাপ্লাই করতে পারবে না, এটা কিন্তু আরআরবির একটা ব্যাপার, ঠিক আছে? এবার 2024-এ 713-র মতো কিন্তু রিক্রুটমেন্ট ছেড়েছিল। তারপরে নেক্সট রিক্রুটমেন্ট কবে ছাড়া হবে সেগুলো কিন্তু কোনো খবর এখনো পাওয়া যায়নি। আর আরআরবির জন্য সেম ভাবে প্রিপেয়ার করতে হবে এন্ট্রান্সের জন্য, 3 বছর যা পড়ে এসছো সেগুলোর খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু পড়তে হবে, কারণ কোশ্চেন কিন্তু যথেষ্টই কঠিন হয় এবং সবকিছু কম্পিউটার বেসড হয়, কম্পিউটারে দিতে হবে তোমাকে আনসারগুলো, ঠিক আছে? এটা হচ্ছে 70-30 রেশিও গেল। এবার নর্সেটের ক্ষেত্রে কি হয়, এটা যেমন আরআরবিতে 70-30 রেশিও গেল, নর্সেটের ক্ষেত্রে কি হয়, 80-20 রেশিও হয়। 80% নার্সিং রিলেটেড, নার্সিং ফিল্ড থেকে আসে, এবং 20% সেম ভাবে জিকে, জিআই, জিএস এই সবের থেকে আসে, ঠিক আছে? এটা কিন্তু এই নর্সেটের ক্ষেত্রে আমরা যেমন জানি সেটা হচ্ছে গিয়ে বছর বছর কিন্তু এটার এক্সাম হয়, এন্ট্রান্স হয়, ঠিক আছে? এটা কিন্তু প্রত্যেক বছরই হয় নর্সেটের ক্ষেত্রে। এটাও সেন্ট্রালের আন্ডারে, এইমস এর জন্য, তোমরা সবাই আশা করি জানো। এবং আরআরবির যেটা
লাস্ট ইয়ার কিন্তু কোনো রকমের কোনো এক্সপিরিয়েন্স ডিমান্ড করেনি, কিন্তু সেটা আমি বারবার বলেছি, সেটা যে প্রত্যেক বছরের গাইডলাইনে ফলো হবে সেটাও কিন্তু গ্যারেন্টি তোমাদেরকে কেউ দিতে পারবে না, ঠিক আছে? তো সেইভাবে প্রিপেয়ার হও। মেইনলি আফটার জিএনএম এই কতগুলো জিনিসের জন্য কিন্তু মেইনলি সবাই প্রিপেয়ার হয়, ঠিক আছে? তোমরা যারা এনএম জেএনএম আসার কথা ভাবছো তারা এগুলো জেনে নাও, শুনে নাও যে কেন তোমার ওয়ার্থ ওয়াচিং হলো কিনা, তোমার ওয়ার্থটা কত জিএনএম পড়া, সেটা কিন্তু এই জায়গা থেকে তুমি বুঝতে পারবে, ঠিক আছে? তো আমরা ওভারঅল কি জানলাম, সিএইচএ তে মোটামুটি স্যালারি কিন্তু 20 to 25,000 হলো। পোস্ট বেসিকের ক্ষেত্রে অ্যাডভান্টেজটা হলো তুমি যে কোনো সরকারি রিক্রুটমেন্ট হোক, সেন্ট্রাল রিক্রুটমেন্ট হোক, সেখানে কিন্তু তুমি বেশি অ্যাডভান্টেজ পাচ্ছ। আর কি গভর্নমেন্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমরা জানোই 35,000 থেকে 40-র মধ্যে স্যালারি থাকে। এবার এটা তো পুরোটাই গভর্নমেন্টের উপর নির্ভর করছে, কিরকম গাইডলাইন্স হবে, কিরকম কি হবে, সমস্তটা কিন্তু গভর্নমেন্টের উপর নির্ভর করছে। আর সেন্ট্রালে কিন্তু এই আরআরবি এবং নর্সেটের কথাটা তোমাদের কাছে তুলে ধরলাম, এবং পুরোটাই সহজ নয়, প্রত্যেকটার জন্যই ভালো করে প্রিপারেশন করতে হবে। এই চ্যানেলে তোমাদের নার্সিং রিলেটেড ইনফরমেশন কিন্তু পরপর থাকবে। তোমাদের যদি কোনো রকমের কোনো ডাউটস থাকে, ভিডিওটা দেখো, কোনো রকমের কোনো ডাউটস থাকলে সেটা কমেন্টে জানাও। এবং তোমরা যারা অলরেডি জিএনএম বিএসসিতে আছো, তোমাদের যদি সাবজেক্ট ওয়াইজ কোনো টপিকে প্রবলেম হয়, যে তোমরা অ্যানাটমির বলতে পারো, মেডিকেল সার্জিক্যালের বলতে পারো, ফান্ডামেন্টালসের বলতে পারো, সেগুলো তোমাদেরকে ছোট ছোট ভিডিওসের থ্রুতে আমরা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর আমরা ভাইভাতে কিরকম কোশ্চেন্স করা হয় সেগুলো নিয়েও কিন্তু পরপর আসবো, এবং ড্রাগস নিয়ে আসবো, ইনস্ট্রুমেন্টস নিয়ে আসবো, মেডিকেল ইকুইপমেন্টস নিয়ে কথা বলবো, সমস্ত কিছু। তো তোমাদের যদি এগুলো কোনোটাতে কোনো অসুবিধা থেকে থাকে, এনিথিং, তোমাদের ড্রাগসে কোনো কিছু থাকলে বা যে কোনো কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে, বা তোমরা থার্ড ইয়ারে আছো, তোমাদের লেবার নিয়ে কোনো প্রবলেম আছে, তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। সেটা নিয়ে তাহলে আমরা পরপর কিন্তু ভিডিওস বানিয়ে যাব, ছোট ছোট ভিডিওস বানাবো, কারণ এটা সবাই জানে যে ভীষণ ধৈর্যের অভাব হয়ে পড়ে বড় ভিডিও দেখতে গিয়ে। এবং যারা অলরেডি নার্সিং আছো তারা জানো যে কিরকম প্র্যাকটিক্যাল ফিল্ডে যাওয়ার পরে সেটা কিরকম হেক্টিক হয়ে ওঠে, তারপরে কিন্তু পড়াশোনাতেও ভীষণ ঘাটতি হয় এবং প্রচুর অ্যাসাইনমেন্টস থাকে। হ্যাঁ, তোমরা যদি অ্যাসাইনমেন্টস নিয়েও যদি কোনো প্রবলেম থাকে যে কি করে কেয়ার প্ল্যান লিখবো, কি করে কেস স্টাডিটাকে সাজাবো, কেস প্রেজেন্টেশনটাকে সাজাবো, এবং যেহেতু কেস প্রেজেন্ট করাটা ভীষণ অনেকের জন্য কঠিন হয়ে পড়ে, অনেকে ইংলিশে প্রবলেম হয়ে যায় বলতে, অনেকে বলতেই প্রবলেম হয়ে যায়, ডেলিভারিতে প্রবলেম হয়ে যায়, সেগুলোও কিন্তু কোনো রকম কোনো অসুবিধা থাকলে জানাও, প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা ভিডিও বানাবো। আজকে তোমাদের সাথে জব অপরচুনিটিস নিয়ে শেয়ার করলাম, এবং এই রিগার্ড যদি কোনো ইনফরমেশন বের হয় আমরা কিন্তু আবার ছোট ছোট করে ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার জন্য। তাহলে আজকে এই অবধি থাকলো, পরের সেশনে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।